This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন ইতিমধ্যেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে ফেলেছে শিয়ালদা আদালত। ঘড়িতে 10 মিনিট আগে মোটামুটি সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালত চত্বরে। বিএনএস এর 3টি ধারায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত সঞ্জয়। আজ 12:30টা নাগাদ শুনানির পর সাজা ঘোষণা। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এই মুহূর্তে আমার সঙ্গে আমার 3 সহকর্মী আছে, 3 জনের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে সুপ্রিয় রয়েছেন শিয়ালদা কোর্ট থেকে, আমার সঙ্গে শ্রাবন্তী সাহা রয়েছেন, এর পাশাপাশি আমার সঙ্গে সৌরভ দত্তও রয়েছেন। তবে শুরুতেই আমি একবার শ্রাবন্তীর কাছে যাই। শ্রাবন্তী, আমরা দেখলাম মিনিট 10 আগে সঞ্জয় রায়কে ইতিমধ্যে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে এবং সেটাও একেবারে চরম পুলিশি নিরাপত্তায়। আজ আদালতে এরপরে কি কি হতে চলেছে তার একটা আউটলাইন তোমার কাছ থেকে জানতে চাইবো। দীপ, আগের দিন যেহেতু দোষী সাব্যস্ত করার দিন ছিল এবং সেটা সমাপ্ত হয়েছে, সেখানে সঞ্জয় রায়কেই অন্যতম দোষী সাব্যস্ত করে দিয়েছে আদালত। আজকের শুধুমাত্র শুরুতেই একটা হিয়ারিং হবে, একটা শুনানি হবে, যেখানে বিচারক শুনতে চাইবেন সঞ্জয় রায়ের কাছ থেকে যে কেন তাকে ফাঁসানো হয়েছে এমনটা তার মনে হচ্ছে। তার কারণ একেবারে নাটকীয়ভাবে শেষ দিন সঞ্জয়ের বক্তব্য ছিল যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে সেটা ধস্তাধস্তিতে সেই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যাওয়া উচিত, বিভিন্ন জায়গায় সেই রুদ্রাক্ষ মালার যে অংশ সেটা পাওয়া উচিত, অথচ সেরকম কিছুই মেলেনি। তার গলায় রুদ্রাক্ষের মালা ইনট্যাক্ট অবস্থায় রয়েছে, অথচ সেই বিষয়টি কেন সামনে আনা হয়নি। দ্বিতীয়ত, তার বক্তব্য ছিল তাকে যে ফাঁসানো হচ্ছে সেটা সকলেই জানতো, সেটা পুলিশ অফিসাররা জানতেন, সেটা মিডিয়া জানতো, তারপরেও তাকেই দোষী সাব্যস্ত কেন করা হচ্ছে? তাহলে কি সে গরিব বলে দোষী সাব্যস্ত করা হয়েছে? এতটুকুনি শোনার পরেই বিচারক তিনি বলেন যে ফের তাকে শোনা হবে, তাকে সুযোগ দেওয়া হবে, একেবারে শেষ সুযোগ দেওয়া হবে। আজকের বেলা 12:30 নাগাদ ইতিমধ্যেই যেহেতু সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে, 12:30টার সময় তাকে বলতে দেওয়া হবে, বিচারক তার কথাটা শুনবেন। যদিও যদি আমরা লিগাল প্রসিডিংসটা দেখি, যেহেতু ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে, অর্থাৎ রায়ের বেশ কিছুটা অংশ কিন্তু ইতিমধ্যেই লেখা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এমনকি বিচারক শেষ দিন তিনি পয়েন্ট আউট যখন করছিলেন, তিনি বলছিলেন কয়েকটি অংশে বিচার যে রায়টা সেটা ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে যেমন এমএসভিপি প্রিন্সিপাল তাদেরও উল্লেখ করা রয়েছে, তারাও ক্রিটিসিজমের ঊর্ধ্বে নন, এমনটাও তিনি উল্লেখ করেছেন। সেখানে সঞ্জয়ের এই বক্তব্য শেষ পর্যন্ত কতখানি জায়গা পাবে এটা নিয়ে প্রশ্ন থাকছে। দ্বিতীয় কথা হচ্ছে একেবারে সবটা কিছু বদলে গিয়ে নতুন করে তদন্ত আসবে, এটার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। সর্বোপরি যে প্রশ্ন হতে পারে, যেটা নির্যাতিতার বাড়ির লোকের যে আইনজীবী তারাও করতে পারেন, সিবিআইয়ের আইনজীবী তারাও করতে পারেন, যে 104টি ট্রায়ালের সময় 104টি প্রশ্ন করা হয়েছিল সঞ্জয়কে, তার মধ্যে কেন রুদ্রাক্ষের মালার কথা উল্লেখ করেনি? যারা আইনজীবীরা সঞ্জয়ের হয়ে কথা বলছিলেন রয়েছেন লিগাল এডের, এমনকি সেই আইনজীবীরাও বারবার লকআপে যখন সঞ্জয়ের সঙ্গে কথা বলেছিলেন সেরকম কিছুই সঞ্জয় তাদের জানায়নি। কেন জানায়নি? তাহলে কি শেষ দিন সে কোথাও গিয়ে একটা ভিকটিম কার্ড খেলছে, তার রুদ্রাক্ষের মালা সামনে আনছে, তার গরিব এই কথাটা বলতে চাইছে? কোথাও গিয়ে কি এরকম একটা ভিকটিম কার্ড খেলার তার পরিকল্পনা রয়েছে? আখেরে কি সেটা লাভ হবে? শেষ পর্যন্ত কি কোথাও গিয়ে অনেক আইনজীবীরা মনে করছেন যে সর্বোচ্চ সাজা যেহেতু ফাঁসি, এই ধরনের বক্তব্য রেখে কিছুটা হলেও বিভ্রান্ত করে আদালতকে সেই সর্বোচ্চ তোমার কথার মধ্যে থেকেই খুব ইম্পর্টেন্ট একটা শব্দ তুলে আনছি, কোথাও একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে কি সঞ্জয়? শ্রাবন্তী, আমার সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো। তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সুপ্রিয় রয়েছেন শিয়ালদা কোর্টের সামনে থেকে। সুপ্রিয়, আজকে যেভাবে পুলিশ সঞ্জয়কে আদালতে নিয়ে এলো, যেভাবে তাকে কনভয় করে আনা হলো, যেভাবে আদালতে ঢোকার সময় তাকে একেবারে মিডিয়ার থেকে তাকে চোখের আড়ালেই এক প্রস্থ আদালতে ঢোকানো হলো, সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ কি কোথাও নজরে পড়লো? কেমন বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং এর পাশাপাশি পুলিশ নিরাপত্তার কতটা কড়াকড়ি চোখে পড়লো? দেখো, সঞ্জয়কে যখন গাড়ি থেকে নামিয়ে কোর্ট লকআপের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল শিয়ালদা আদালত চত্বরের ভেতরে, সেই সময় তাকে যে খুব ভালোভাবে যে অবজার্ভ করার মতন পরিস্থিতি কিন্তু আজকে ছিল না। তার কারণ চারদিক থেকে পুলিশকর্মীরা সেই গাড়িটিকে ঘিরে রেখেছিলেন এবং সেই ঘেরাটোপের মধ্যেই দ্রুততার সঙ্গে তাকে গাড়ি থেকে নামিয়ে কোর্ট লকআপের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে যে তার বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সে মানসিকভাবে বিপর্যস্ত আছে বা সে টেনশনের মধ্যে রয়েছে, কারণ তার আজকে এই যে তরুণী চিকিৎসক বা তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে তার সাজা ঘোষণা হবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা
ফাঁসি বা সর্বনিম্ন 10 বছর বা যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু তার জেল এই সাজা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে কোথাও গিয়ে তার মধ্যে যে একটা মানসিক যে চাপ বা টেনশন কাজ করছে সে ধরনের কোনো কিছু বোঝার মতন পরিস্থিতি ছিল না। তার আগেই পুলিশি কড়া নিরাপত্তা বা ঘেরাটোপের মধ্যে দিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোর্ট যে লকআপ রয়েছে সেখানে। এবং বাইরের যে ছবিটা আমি আরও একবার দেখানোর চেষ্টা করব, সঞ্জয়কে নিয়ে আসার জন্য যে কনভয় ছিল সেই কনভয়ের যে প্রিজন ভ্যানগুলো, সেই প্রিজন ভ্যান এই শিয়ালদা কোর্ট একেবারে আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আরো একটা আপডেট দর্শকদের এই মুহূর্তে জানিয়ে রাখবো, সাজা ঘোষণা চলাকালীন শিয়ালদা আদালত চত্বরে জমায়েতে না পুলিশের, ডাক্তারদের জমায়েতের অনুমতি দিল না কলকাতা পুলিশ। এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সৌরভ দত্ত রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। সৌরভ, আগের দিনও আমরা দেখলাম যখন সঞ্জয় রায়ের যখন সাজা শোনাচ্ছিলেন বিচারক, তখন আমরা দেখলাম বাইরে বহু মানুষ জমায়েত হয়েছেন, তাদের মধ্যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে ছিলেন। কিন্তু আজ কোথাও একটা কলকাতা পুলিশের কি একটু বাড়তি কড়াকড়ি নজরে আসছে? দেখো, শনিবারও এই কড়াকড়ি ছিল এবং সোমবারও তার ব্যতিক্রম নেই। ঠিক যেমনটা শনিবার দিন পুলিশ অনুমতি না দিলেও এদিনও যারা চিকিৎসকেরা রয়েছেন তারা জমায়েতের একটা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা এবারও অনুমতি চেয়েছিলেন কিন্তু তারা আনুষ্ঠানিক অনুমতি পাননি। কিন্তু চিকিৎসকেরা বলছেন যে অনুমতি না পেলেও তারা আগের দিনের মতোই যাবেন। সাধারণ মানুষ যারা রয়েছেন, ব্যারিকেড রয়েছে, কড়াকড়ি রয়েছে, পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে, তার মধ্যেও কিন্তু সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন। ঘনে ঘনে পুলিশ কর্মীরা আসছেন, পুলিশ কর্মীরা এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারপরেও এখানে সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়টা কিন্তু রয়েছে। মানে এই মুহূর্তে এই দৃশ্যতে যে ভিড়টা তুমি দেখতে পাচ্ছ, যে একটা ভালো মতো মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে। আজকে কি সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে, আপনাদের মধ্যে কি প্রতিক্রিয়া? দেখুন, প্রতিক্রিয়া তো তার সাজা হবে সংবিধান অনুযায়ী, যেটা আছে সেটা তো হবেই। কিন্তু ওর পিছনে যারা আছে তারা কোথায় গেল? তাদেরকে কেন ছেড়ে রাখা হলো? তাদেরকে কেন ধরা হলো না? বা তাদের কোনো সিদ্ধান্ত বা রায় তাদের ঘোষণা হলো না কেন? আর আজকের ডেটে যে পুলিশ সাধারণ মানুষকে সরাচ্ছে, এই পুলিশ সেদিন কোথায় ছিল? যেদিন আর্চিল ঘরের ঘটনা ছিল সেদিন কোথায় ছিল? এই উর্দিধারী পুলিশগুলো কোথায় গেছিল? সঞ্জয় রায়ের আজকে সাজা ঘোষণা হবে, আজকে আপনাদের কি প্রতিক্রিয়া, মানে আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি তাড়াতাড়ি করে সাজাটা হোক, যাতে আর যে আছে তাকে শিক্ষা হোক। এই যে ভুলটা যে করেছে এবার আর যেন কারোর সাথে না হয়। হ্যাঁ, যদি সাজা না হয় তাহলে তো সবাই এরকমভাবেই জানবে যে হ্যাঁ এই ডিলে হয়ে যাচ্ছে, কিছু আর পানিশমেন্ট পাচ্ছে না, তাহলে এটা রিপিট হবেই। তোমার বাবা মা বলছেন এটা বিচারের প্রথম ধাপ, তারা বলছেন না যে তারা পূর্ণাঙ্গ বিচার পাচ্ছেন বা ন্যায় বিচার পাচ্ছেন। আপনারা কি মনে করেন যে আরো অনেকে জড়িত? হ্যাঁ, অবশ্যই ও একা নয়, অনেকে জড়িত আছে, কিন্তু এবার সামনে আসছে না। কি করছে পুলিশ, কি করছে আমি তো বুঝতে পারছি না কিছু। আর দেখো, স্বাভাবিকভাবেই সাধারণ একেবারে সৌরভ, তুমি যেখান থেকে মানে যেখানে তুমি শেষ করলে, তুমি যেমন বলছিলে না তিলোত্তমার মা বাবার কথা, তিলোত্তমার মা বাবা আগের দিনও জানিয়েছিলেন যে তারা এই বিচার প্রক্রিয়ায় এখনো পর্যন্ত কিন্তু সন্তুষ্ট নন। আজ তিলোত্তমার মা বাবা, অর্থাৎ যখন বিচারক তার সাজা ঘোষণা করবেন তার আগে তিলোত্তমার মা বাবা কি জানালেন টিভি9 বাংলাকে, শোনাই দর্শকদের। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে, এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনও সিবিআইয়ের তদন্তেই আসেনি। আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে না কি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল। এবং এর উপরেও যে একটা মানে হাত আছে
প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে। তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। আপনারা শুনলেন তিলোত্তমার মা, তিনি বলছেন যে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা তো চাই, কিন্তু তার পাশাপাশি সেই বড় মাথাদের চাই যারা আরও ইনভলভ ছিলেন অনেকে। তবে আমরা কথা বলেছিলাম সঞ্জয় রায়ের বাড়িতে গিয়ে তার প্রতিবেশীদের সঙ্গে, তার প্রতিবেশীরা সঞ্জয় রায় সম্পর্কে কি বললেন শুনুন একবার। আমরা চাইছি সবাইকে ফাঁসি দেওয়া হয় আর সবাইকে না তো শাস্তি দিক। তারপরে সিবিআইওয়ালারা সব জানে, মন্ত্রীরা জানে কে অন্যায় করেছে না করেছে। যখন হবে একটা মেয়ের লাইফটা গেল, নিজেরা তো ওরা আজাদে ঘুরছে, একটা ছেলেকে শাস্তি দেবে কেন? দিলে সবাইকে, একজন মিলে কাজ করিনি, সবাই মিলে কাজ করেছে। এই মুহূর্তে আমার সহকর্মী সোমা রয়েছেন, আমি সোমার সঙ্গে সরাসরি একবার কথা বলবো। সোমা, তুমি এর আগেও সঞ্জয়ের বাড়িতে গেছো, তুমি আজকেও সঞ্জয়ের বাড়িতে গিয়ে গেছো। সেখানে গিয়ে বাড়ির পরিবেশ, সঞ্জয়ের যারা আত্মীয় স্বজন রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের মধ্যে সঞ্জয় সম্পর্কে যে প্রোফাইলিংটা তারা করলেন সেটা একবার জানতে চাইবো। হ্যাঁ দেখো, আমি রয়েছি একেবারেই সঞ্জয় রায়ের ঘরের সামনেই। ভেতরে তার মা রয়েছেন, তার মা শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। তিনি ক্যামেরার সামনে এসে কথা না বললেও তিনি কিন্তু ভেতর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন যে আমার ছেলে ওরকম নয়। পাশাপাশি কিন্তু এখানে যারা প্রতিবেশীরা রয়েছে তারা কিন্তু বলছে যে সঞ্জয় দোষ করেছে, সেটা তারা মেনে নিচ্ছে, কিন্তু এর পেছনে আরও অন্য কেউ বা কারা কিন্তু রয়েছে। তার প্রতিবেশীরা বলছেন যে একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, এবং তারা কিন্তু তদন্তের কথাও বলছেন, তারা সিবিআই তদন্তের কথা বলছেন, এবং সেই তদন্তকে সামনে রেখেই তারা বলছেন যে তদন্ত ঠিকভাবে হয়নি। আমি একটু কথা বলবো, এখানে রয়েছেন দিদি। দিদি একটু আসুন। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি যে সবার শাস্তি হোক, কি বলবেন আজকে? আজকে তো সাজা ঘোষণা। হ্যাঁ, তো সবারই শাস্তি হয়। সিবিআইরা কি কাজ করলো, কিছু খবরটা পেলো না। আরজি কলে ভাঙচুর হয়েছে, তখন দিয়ে মালটা বোঝা যাচ্ছে না। কি মনে করছেন যে আরো অন্য কেউ থাকতে পারে? হ্যাঁ, 6-7 জন একাতে হয় না, একটা মেয়ের লাইফ এমনি হয় না। মেয়ের মার কোল খালি হয়ে গেছে, এখানটা সবারই কোল খালি হয়েছে। আর আমার চাই এই বক্তব্য, আর আমাদের বলে কোনো লাভ নেই। এই যে সিবিআই তদন্ত করলো, তার উপর কি বলবেন? এই তদন্ত নিয়ে কি বলবেন? ডিউটি আছে, তারা বার করতে পেলো না, তা আমরা কি বার করব? এইটাই হলো কথা। আমার ভাত পড়ে যাবে দিদি। তার মানে কোথাও একটা সময় সিবিআই তদন্তে যেমন তিলোত্তমার পরিবার তারা সন্তুষ্ট নন, তেমনি যারা সঞ্জয় রায় মানে এখনো পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত, তার পাড়া প্রতিবেশী তারাও ততটা সন্তুষ্ট নন। আমরা কথা বলেছিলাম জুনিয়র চিকিৎসক এবং এই তিলোত্তমা খুন ধর্ষণের পর যারা রাস্তায় নেমে আন্দোলন চালিয়েছিলেন সেই আন্দোলনের মুখ অনিকেত মাহাতোর সঙ্গে, তিনি কি বললেন শোনাবো। পাশাপাশি শোনাবো যে অভিনেত্রী চৈতি ঘোষাল তার বক্তব্য। সঞ্জয় রায় ছাড়া আর কারা, আর কে এই ঘটনায় জড়িত, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারছে না, এই জায়গাগুলো আমরা দেখতে চাই। আজ বিচার ব্যবস্থার দিক থেকে কি অবজারভেশন উঠে আছে, সাপ্লিমেন্টারি চার্জশিটের কবে দেওয়া হবে, এভিডেন্স টেম্পার্ড ইনভেস্টিগেশন হাসার যে হয়েছিল, কেন হয়েছিল, কার উদ্দেশ্যে হয়েছিল, কাকে বাঁচানোর জন্য হয়েছিল, এই যাবতীয় প্রশ্নগুলো থাকছে। এবং বাবা মার পক্ষ থেকেও যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেইগুলো কতটা সমাধান আজকের বিচার ব্যবস্থা সেশন কোর্ট থেকে আছে, সেই দিকে আমাদের নজর থাকবে। ফলে সঞ্জয় রায় শাস্তি হোক, তার সাথে আর কে, আর কারা, এই প্রশ্নটাও থাকছে। এখন সঞ্জয়ের এগুলো বলায় পরের বা উচ্চ আদালতে গিয়ে সঞ্জয় এগুলো বলতেই পারে। তবে সঞ্জয় যদি পুরোপুরি সত্যি কথা বলে এবং সেটা যদি তদন্ত হয় তাহলে আরো অনেক সত্য বেরিয়ে আসবে। সেটা এখন কেন বলছে সেটা পয়েন্ট নয়, যখনই বলুক সত্য যদি সঞ্জয় বলে তাহলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। দোষী সাব্যস্ত একা সঞ্জয়, কি বলছে রাজনৈতিক মহল, কি বলছেন বিজেপির সুকান্ত মজুমদার, সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন। সিবিআই এর দায়িত্ব তদন্ত করে এই সমস্ত রহস্য উদ্ঘাটন করা। দুর্ভাগ্যজনকভাবে সিবিআই এখনো তেমন তৎপরতা দেখাননি। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া, এর মধ্যে কোন রকম বাহাদুরি কিছু নেই।
সুতরাং এটা নিয়ে খুব আলোচনার কিছু নেই। আলোচনার হওয়া উচিত যে সিবিআই তারা কি তদন্তটা সঠিকভাবে করবেন বা করছেন, এটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। যখন কলকাতা পুলিশের হাতে পুরো তদন্ত ভার ছিল, সেই সময় সমস্ত তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে, যেভাবে ক্রাইম সিন গরু ছাগলের মতো সেখানে চড়ে বেরিয়েছে, তারপরে স্বাভাবিকভাবে সেখানে তথ্য প্রমাণ পাওয়া বা সাক্ষ্য পাওয়া আমার মনে হয় খুব কঠিন। তো স্বাভাবিকভাবে সিবিআই তো 5 দিন পরে পেয়েছিল, তো তথ্য প্রমাণ তার আগে কলকাতা পুলিশের হাতে ছিল। এবার কলকাতা পুলিশ যা তথ্য প্রমাণ রেখেছিল, সিবিআই কে তার উপরে তদন্ত করতে হয়েছে। সিবিআই তো সেখানে বেশি কিছু করার নেই, নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না। তো আর কিছুক্ষণের মধ্যেই মানে ঘন্টা খানেকের মধ্যেই যে সঞ্জয় রায়, তাকে আদালত কি শাস্তি দেবে সেটা আপনারা জানতেই পারবেন TV9 বাংলার মাধ্যমে। তবে আর একবার আপনাদের একটু ফ্ল্যাশব্যাকটা মনে করে দিই। শনিবার যখন সঞ্জয় রায়কে দোষী বলে সাব্যস্ত করে আদালত, বিচারক সেদিনকে বলেন আপনার বিরুদ্ধে অভিযোগ ভোরের দিকে হাসপাতালে ঢুকে অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা এবং মুখ চেপে ধরেন, যৌন নির্যাতন চালান তার উপর। তার জেরেই মৃত্যু হয় নির্যাতিতার। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 নম্বর ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আপনার বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে তাতে 10 বছরের নিচে সাজা হবে না, যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। BNS এর মানে ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনি যেভাবে মেরেছেন তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি 10 বছরের কারাদণ্ড। অন্যদিকে এবার সঞ্জয় রায় সে পাল্টা যুক্তি দেয়, তার গলায় নাকি রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে তো সেটা ছিনে যাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়া গেল না কেন? সঞ্জয় বলতে থাকে আমি গরিব, এই কাজ করিনি, যারা করেছে তাদের ধরুন। মিডিয়াও একই কথা বলছে, সবাই বলছে, একজন IPSও বলেছেন, তাহলে আমাকে ধরছেন কেন? এ কথা বলেছে সঞ্জয়। আপনাদের শনিবার কি হয়েছিল আদালত চত্বরে সেটা আপনাদের শোনালাম। এবার আপনাদের সরাসরি শোনাবো আজ যারা সঞ্জয় রায়ের সাজা ঘোষণা এবং সঞ্জয় কি সাজা পাবে তা শোনার জন্য শিয়ালদা কোর্ট চত্বরে ভিড় জমিয়েছেন। তাদের বক্তব্য, তাদেরও একই বক্তব্য, সঞ্জয় রায় একাদশী হতে পারে না, এর পিছনে আরো বড় মাথা রয়েছে। কি বলছেন তারা, কি বলছে জনতা, শুনুন। ওর পিছনে যারা আছে তারা কোথায় গেল? তাদেরকে কেন ছেড়ে রাখা হলো? তাদেরকে কেন ধরা হলো না, বা তাদের কোনো সিদ্ধান্ত বা রায় তাদের ঘোষণা হলো না কেন? ও একা নয়, অনেকে জড়িত আছে, কিন্তু এবার সামনে আসছে না। কি করছে পুলিশ, কি করছে আমি তো বুঝতে পারছি না কিছু। সরাসরি আরো একবার আপনাদের নিয়ে চলে যাবো শিয়ালদা কোর্টে, সেখান থেকে সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আমরা জানি 12:30 নাগাদ সম্ভবত শাস্তির ঘোষণাটা হতে পারে, তার আগে এখনো পর্যন্ত আদালত চত্বরের পরিস্থিতিটা এবং পাশাপাশি বিচারক কি এখনো পর্যন্ত আদালতে এসে পৌঁছেছেন? দেখো, আজ সকাল থেকে এই সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা হবে সেই বিষয়কে সামনে রেখে কলকাতা পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেই ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম এবং ইতিমধ্যেই প্রায় আধ ঘন্টারও কিছু সময় আগেই সঞ্জয়কে প্রেসিডেন্সি জেল থেকে বের করার পর কলকাতা পুলিশের কনভয়ে তাকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে। কোর্ট লকআপে রয়েছে সঞ্জয়, এবং তুমি যেমনটা বললে বা আমরাও তেমনটাই কিন্তু জানতে পারছি যে 12টার পর 12:30 আশপাশ নাগাদ আজকের এই শুনানি পর্ব শুরু হবে। অর্থাৎ সঞ্জয় রায়কে এই তিলোত্তমার খুন এবং ধর্ষণের মামলাতে তাকে দোষী সাব্যস্ত করার পর আজকে তাকে কতদিনের সাজা বা তার যে মৃত্যুদণ্ড নাকি তাকে যাবজ্জীবন সাজা শোনানো হবে, সেই সাজা শোনানোর পর্ব শুরু হবে। কিন্তু তার আগে ইতিমধ্যেই কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম যে ফার্স্ট এডিজে, যার ঘরে মূলত আজকের এই সাজা ঘোষণার পর্ব হবে, সেই বিচারক অনির্বাণ দাস তিনি নিজেও এসে পৌঁছে গেছেন। এবং সেক্ষেত্রে এই সাজা ঘোষণার আগে গতদিন অর্থাৎ শনিবার যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারাতে 64, 66 এবং 103 ক্লজ 1, এই যে 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেই ধারাতে তাকে আজকে সাজা ঘোষণা করার আগে সঞ্জয় রায়ের যদি কিছু বলার থাকে সেই সুযোগ দেওয়া হবে। সেই বিষয়টা কিন্তু শনিবার দিনই বিচারক অনির্বাণ দাস বা ফার্স্ট এডিজে তিনি নিজেই জানিয়েছিলেন। কারণ গতদিন যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এই খুন ধর্ষণের মামলাতে, তখনই কিন্তু আদালতের মধ্যেই বিচারকের উদ্দেশ্যে সঞ্জয় রায় তিনি বেশ কিছু মন্তব্য করতে শুরু করেছিলেন। এমনকি তার গলায় থাকা যে রুদ্রাক্ষের মালা সে বিষয়ে তিনি তুলে ধরেন। যদিও ঘটনার দিন অর্থাৎ আরজিকর হাসপাতালে যেদিন খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল সেদিন সঞ্জয়ের গলাতে এই রুদ্রাক্ষের মালা ছিল কি ছিল না সেটা তদন্ত
তদন্তের বিষয়, সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবেন। যদিও সঞ্জয় সেদিন যখন আদালতে এই প্রশ্ন তুলে ধরেন এবং তার পরবর্তীতে তিনি আরও বলেন যে তিনি গরিব বলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাকে দোষী সাব্যস্ত করা হলো। আর পরবর্তীতেই কিন্তু তার যদি কিছু বলার থাকে বা তার হয়ে লিগাল এডের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারা যদি কিছু বলতে চান, আজ সাজা ঘোষণার আগে তাদেরকে বলার সুযোগ কিন্তু একেবারে তেমনটাই বিচারক অন্তত বলেছেন গত শনিবার।